আদিল শু তুলে তাকালো নিজের হাতের দিকে। বাম হাতে পিস্তলটি সে আঙুলে ঘোরাচ্ছিল। এ যাত্রায় পিছু নির্বিকার ভাবে যেন পুতুল পুতুল খেলা হচ্ছে। এমন ভাবে চোখের পলকে ট্রিগার প্রেস করে দিল। শব্দ তুলে গুলিটা সোজা রোজার পাশ কাটিয়ে পেছনের দেয়ালে গর্ত করে ফেলল। রোজা এক চিৎকারে লাফিয়ে উঠতেই হামাগুড়ি খেয়ে পড়ল ফ্লোরে। ব্যথায় চোখের কোণে ভিজে গেল। ওই ব্যথা যেন ব্যথা না, রীতিমতো তার হাত পা কাঁপছে। একটা গুলি আর একটু হলেই তো তার শরীরে লাগতো ভেবে আতঙ্কে হাত পা জমে যাচ্ছে। চোখ ভিজে উঠেছে। সুন্দর গোলাপি ঠোঁট চোরা ক্রমান্বয়ে কাঁপছে। ঠোঁট কাঁপার দৃশ্যই বুঝি একটা সিনেমা আদিল ভীষণ উপভোগ করলো। ইতিমধ্যে গুলির শব্দে দৌড়ে প্রবেশ করেছে শান্ত আর অ্যালান। ক্লান্ত স্বপ্ন পেছনে চারজনের থমকে আছে দুয়ারে। প্রশ্ন করার স্পর্ধা ফুরিয়েছে। এগিয়ে যাচ্ছে না, আবার ফিরেও না, বলদের মতো দাঁড়িয়ে আছে। আদিল তখনও সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার সামনে অদূরে ফ্লোরে রোজা জুবুতুবু মেরে উঠে বসেছে। মুখ খোলেনি, যেন কিছু বলার সাহসও পাচ্ছে না। অনুশোচনা হচ্ছে বুঝি? আদিল মির্জাকে চর মারার অনুশোচনা? রোজা কাঁপতে কাঁপতে অনেক সাহস জুগিয়ে মুখটা খুলতেই নির্দ্বিধায় আরেকটা গুলি ছোড়া হয়। রোজা এক মুহূর্তের জন্য মনে হলো সে শেষ। বিদ্যুৎ বেগে গুলিটা ঠিক তার মাথার উপর দিয়েই গেল, বিঁধল দেয়ালে। কিছু বুঝে ওঠার আগেই রোজা আর্তনাদ করে উঠল। চোখের মণি দুটো উল্টে এলো, শরীর ছেড়ে দিল ছট করে, ফ্লোরে মিশে গেল। এখন আকস্মিক ঘটনায় শান্ত ওরা আশ্চর্য হলেও আদিল নির্বিকার ভাবে উঠে দাঁড়িয়েছে। এসে দাঁড়ালো রোজার সামনে। পুনরায় অজ্ঞান হয়ে গেছে, দুর্বলভাবে শ্বাস নিচ্ছে। এই সাহস নেই তাকে চর মারা? আদিলের ইচ্ছে করছে পৃথিবীটা ভস্ম করে ফেলতে। রাগে ক্ষোভে চঞ্চন করছে কপালের রগ। রাগে তার দম বন্ধ হয়ে আসছে, অথচ সে কিছুই করতে পারছে না। সময় নিয়ে বসলো দুপায়ের তালুতে ভর দিয়ে। কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো রোজার চোখ মুখ ঢেকে আছে চুলের আড়লে। তাই হাতের পিস্তল দিয়ে আলগোছে চুলগুলো সরিয়ে দিল। সম্ভবত দাঁত দিয়ে ছোট কামড়ানো অভ্যাস আছে মেয়েটার, তাই তো লিপস্টিক সরে গিয়ে দাঁত বসার ক্ষত হয়ে আছে গোলাপি ঠোঁট জোড়ায়। আদিলের হাতের পিস্তলটা মাথাটা ক্রমশ নিচে নেমে এসেছে, ছুঁয়েছে রোজার ক্ষতবিক্ষত ঠোঁট জোড়া। কটা বাজে? আদিলের আকস্মিক প্রশ্নে সামান্য ভরকায় শান্ত। অ্যালেন স্বাভাবিকভাবে জবাবে বলে, 2:30 বস। আদিল দীর্ঘশ্বাস পেল, সেকেন্ডের জন্য চোখ বুঝলো। এরপর দুই হাতে কোলে তুলে নিল রোজাকে। এত হালকা ওজন কত এই মেয়ের? ফিগার তো মনে হচ্ছে কাঠির মতন। আদিলের একটা পুরো হাতের প্রয়োজনও হয় না কোমর পেঁচিয়ে ধরতে। মুখের দিকে আর চোখে চেয়ে পুনরায় শুইয়ে দিল সোফায়। ফ্লোর থেকে কোট তুলে গায়ে মেলে দিল। এবারে আর সেখানে দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে আদেশ ছিল। মিসেস মরিয়মকে আসতে বল। কেন আসতে বলবে তা বোঝার মতো সামর্থ্য আছে বুদ্ধিমান 4 বডিগার্ডের। শান্ত দ্রুত বেরিয়ে গেল দলবল নিয়ে। ওইখানে দাঁড়ানো ঝুঁকির তাকানোর স্পর্ধাও নেই তাদের। আদিল মির্জাকে চর মেরে যেই মেয়ে সহি সালামত শুয়ে থাকতে পারে, তাকে হেলাফেলা করার প্রশ্নই আসে না। মরিয়ম বেগম আতঙ্কে দু কদম পিছিয়ে যেতে থেকে শান্ত টনক নড়ে। মনে পড়ে মিস রোজার আপত্তিকর অবস্থা। মুহূর্তে মৃদু স্বরে কাছে, ভুলেও তাকায় না সোফার দিকে, অন্যদিকে চেয়ে বলে, ডোন্ট ওয়ারি মিসেস মরিয়ম, শি ইজ ফাইন। এসব রক্ত তার নিজের না। স্বস্তির শ্বাস ফেলেন ভদ্রমহিলা। চিন্তিত চোখ তুলে চেয়ে প্রশ্ন করেন। তাহলে শান্ত জবাবই দিল না, নীরবতায় যেন এক শক্তপোক্ত অদৃশ্য জবাব। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলেন, আর প্রশ্ন করলেন না। এগুলেন সোফার কাছে, ধরলেন রোজার গাল দুটো। ভীষণ মায়া লাগলো। একটু হলেও আন্দাজ করতে পারছেন কিছু একটার, রক্তের একটা গন্ধ নাকে লাগছে। বললেন, আমি তো একা উঠাতে পারবো না, গেস্ট রুমে নিতে হবে তো। আসুন ধরে উঠান আমার সাথে। কথাটুকু শেষ করে ব্যস্তভাবে রোজাকে তুলতে গিয়ে অনুভব করলো একজনও এগিয়ে আসেনি, নড়ছেও না। মরিয়ম বেগম সন্দিহান চোখে তাকালেন, অবুঝে বললেন, কি হলো? এখানে তো কিছু করা সম্ভব না, গেস্ট রুমে নিতে হবে। শান্ত সহ এলেন আরও কয়েক কদম পিছিয়ে এলো। মিস রোজাকে ছোঁয়া অসম্ভব। মরিয়ম বেগম কিছুক্ষণ চোখ পিটপিট করে হঠাৎ কেমন মিইয়ে এলেন। তার সন্দেহ আরও ফাঁকাপোক্ত হলো। দীর্ঘশ্বাস ফেললেন, নিজেই 2 হাতে রোজাকে তুললেন। খুঁড়ে খুঁড়ে থেমে থেমে ওকে নিয়ে পৌঁছালেন গেস্ট রুমে। এটায় কোনো রকম সিসিটিভি ক্যামেরা নেই, সুরক্ষিত। তাই এটাতেই আনা। যেহেতু পোশাক পরিবর্তন করবেন, শরীর মুছবেন, কিন্তু পারবেন কি? এই বাড়িতে মেয়ে মানুষের কাপড় চোপড় তো নেই, আর রক্তে মাখো মাখো শাড়ি তো পুনরায় পরানোও সম্ভব না।
ও সময় শান্ত ফিরে এলো, দরজায় টোক্কা মেরে ডাকলো। প্রত্যুত্তরে দরজা হালকা মেলে ধরলেন মরিয়ম বেগম। কাপড় চোপড়ের আবদার করতে হলোই না, কোনো কথা ব্যতীত সাদা প্যান্ট আর সাদা শার্ট ধরিয়ে দিয়ে গেল শান্ত। মরিয়ম বেগম ভুল না হলে এসব আদিল মির্জার। দরজা লক করে কাজে লেগে পড়লেন তিনি। ভাবলেন কি সুন্দর মেয়ে মানুষ, আল্লাহর সৃষ্টি, অতুলনীয় বচে। কি করতেছি মানে? সিনেমা বানাচ্ছি, রোমান্টিক সিনেমা। নায়ক আমি আর নায়িকা এক আগুন সুন্দরী মেয়ে, ধবধবে ফর্সা গায়ের রং, চমৎকার ফিগার, কোমর ধরে ডান্স করে এলাম। ক্লিপ সেন্ড করব? শান্ত ট্রেনে গতিতে ছোটা কথাগুলোর প্রভাবে অপর পাশটা বড্ড নীরব। ঘন ঘন শ্বাস নেয়ার শব্দ ব্যতীত আর কোনো শব্দই শোনা গেল না। অনেকটা সময় নিয়ে একটি বিড়ালের মতো মিউ মিউ করা কণ্ঠ ফ্যাচফ্যাচ করে বলল, আমি কিন্তু মামাকে বিচার দেব। শান্ত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। অদূরে দাঁড়ানো অ্যালেনকে একটু অপেক্ষা করার ইশারা করলো। ফোনটা ভালোভাবে কানে চেপে মুহূর্তেই ধমকে উঠল, ওই মামার চামচি, ভয় পাই নাকি আমি তোর মামাকে? যা বিচার দে, বল গিয়ে আমি ঢাকায় এক সুন্দরী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, খুব শীঘ্রই এখানে বিয়েটা সেরে সংসার পাতবো। তোর মতন বলদ গাধা আমি বিয়ে করছি না। ওপাশে এক কাঁদো কাঁদো কঞ্চ ফিসফিস করে বলল, তো তবে আমার সাথে ওসব জোরপূর্বক করলে কেন তুমি? এখন কাউকে বিয়ে করলে তাকে ঠকানো হবে না? আগে বললে তো আমি কখনো আমাকে ছুতে দিতাম না। বাবা যাকে দেখালো তাকে না হয় বিয়ে করে ফেলতাম। শান্তর মাথার ভেতরটা ফনফন করলো যেন। তার আয়ু এক মুহূর্তেই কমে গেছে। হড়বড়িয়ে আরামদায়ক অবস্থা থেকে সডনভাবে তার কটমট করে বলে উঠল, কি বললি তুই? আমার আবার বল, কোন ছেলে আর কিসের বিয়ে? থাপড়ে তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো। ওপাশে রমণী আজ আর ভয় পেল না, কেমন মিনমিন করে বলে গেল, তুমি একটা মিথ্যাবাদী, প্রতারক। সবাই ঠিক বলতো তুমি কখনো গ্রামে ফিরে আমাকে বিয়ে করবে না, শহরের কোনো মেয়েকে দিন শেষে বিয়ে করবে। বোকার মতো আমি শুধু অপেক্ষাই করলাম। শান্তর মাথা আজ তো এক আকাশ ভেঙে পড়ল। সে দিক বেদিক শূন্য হয়ে পাগলের মতো পায়চারি করতে করতে ধমকে গেল আতঙ্কিত কণ্ঠে, এই এই ফাজিলের বাচ্চা, তুই এসব কার থেকে শিখেছিস? হ্যাঁ, কার থেকে শিখিয়ে পড়িয়ে দেয়া কথা ফটর ফটর করে বলতেছিস? খালার ঝুমুর, আমাকে উল্টাপাল্টা বলে রাগাস না। গ্রামে ফিরলে কিন্তু তোকে আমি চিবিয়ে খাবো, মাথায় তুলে আছাড় মারবো। আমাকে এসে পেলে তো? পৃথিবীতে এমন কেউ নিশ্চয়ই আছে যে জেনে শুনে আমাকে বিয়ে করবে। কিছু চমুই তো খেয়েছো, এর থেকে বেশি কিছু তো না। এটুকুর জন্য নিশ্চয়ই বিয়ে আটকে থাকবে না, কেউ না কেউ নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। শান্ত এত জোরসে গালি দিল যে ওপাশে ঝুমুর আতঙ্কে খামচে ধরেছে বান্ধবীর হাত। ভয় থরথর করে কাঁপছে বেচারি জান হাতটা, হাসপাস করছে মুখ হাঁ করে। শান্ত চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছিল, তোর বিয়ের শখ আমি মেটাচ্ছি। কল কেটে দিল ঝুমুর। পরপর ফোন বন্ধ করে ফেলল। শান্ত পুনরায় কল লাগালো, একের পর এক। ওকে না পেয়ে নিজের বাবাকে কল লাগালো। ওইদিকে অ্যালেন ডেকে যাচ্ছে। শান্ত হাত উঠে ইশারা করলো। কারণ রিসিভ হতে শান্ত গলা কাটা মুরগির মতো ছটফট করে বলল, তোমার গুণধর বঞ্জি কোথায়? ওকে বাসায় তুলে আনো, এক্ষণ লোক পাঠাও। আমি এই সপ্তাহের মধ্যে ছুটি নিয়ে আসতেছি। আমি না আসা অবধি ও আমাদের বাসাতেই থাকবে। সব কিছুর ব্যবস্থা করো, বিয়ে করব আমি। জব্বর শিকদার হতবিহ্বল হয়ে পড়লেন। তোমারে যা বলছি করো বাবা, এক্ষুনি লোক পাঠাও। আমি দুপুরে কল দেবো, ওরে যেন বাসায় পাই। কি রে, মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে মশা খাইছিস। শান্ত আগুন চোখে সামনে চেয়ে আছে। সে পালে এক্ষুনি গ্রামে ফিরে ফাজিল মেয়েটার 4-5টা চড়ি মারে ওর বিয়ের শখ মিটিয়ে দিত। ইতরের ঘরের ইতর মুখে আওড়ালো। কিছু না, চল। তারা দুজন আপাতত রোজাদের বাড়ির সামনে। ঘড়ির কাঁটা ঘুরছে বেলা 9টায়। নিপা বেগম আজও দরজা খুলে হতভম্ব হয়েছেন। এতগুলো কালো পোশাকে লোকদের একসাথে দেখলে কোনো স্বাভাবিক মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না। তবে প্রথম দিনের মতো আতঙ্কে ধরফরিয়ে ওঠেননি। এবারে নিজেকে বেশ সামনে নিয়েছেন, তোতলালেন সামান্য। আমার মেয়েটা কোথায়? এখনো তো ফিরলো না। ওর ফোনে কলও ঢুকছে না। বাবা একটু কথা বলিয়ে দিন না, ওর কণ্ঠ শুনলে অন্তত শান্তি পেতাম। আজিজুল সাহেব রাজু ও এসে দাঁড়িয়েছে। কেউ সারাত ঘুমাতে পারেনি বোঝা যাচ্ছে। আজিজুল সাহেব গলার স্বরে অবশ্য মিনতির চেয়ে কঠোরতা বেশি ছিল। ও তো কখনো রাত করে থাকেনি, এই প্রথম। তার উপর ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। এটা কেমন কথা? হয় মেয়ের সাথে কথা বলিয়ে দেন, না হলে আমাকে নিয়ে চলুন। শান্ত নিজেকে স্বাভাবিক করে নিয়েছে।
বসের হয়ে ব্যাপারটা সে আপাতত থামাচাপা দিতে ব্যাকুল। আর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বেকুব বানানো তার অন্যতম গুণ। শান্ত হেসে এগুলো দুকদম ধরল আজিজুল সাহেবের হাত। তাকে সাহায্য করে ভেতরে নিতে নিতে ধীরগতিতে বলতে থাকলো, স্যার আপনি তো জানেন আমাদের প্রিন্সেস কতটা পাগল মিস রোজার চোখে হারায় তাকে। এর আগের সব জন্মদিন দেশের বাইরে পালন করা হয়েছিল, বিধায় জন্মদিনগুলোতে মিস রোজার সঙ্গ প্রিন্সেস পায়নি, এবারই প্রথম। তাই তো গতকাল রাতে ভীষণ কান্নাকাটি করছিল, কোনোভাবেই ছাড়বেন। অগত্যা মিস রোজা বাধ্য হয় থাকতে, সাথে ঘুমোয়। আর ওনার ফোন সম্ভবত আপনাদের কাছে, তাই যোগাযোগ করতে পারছেন না। তবে আমি ফিরে কথা বলিয়ে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আজিজুল সাহেবের বিচলিত হৃদয় শান্ত হয় সামান্য। রাজু এসে দেখায় বড় বোনের ফোনটা, যা তার কাছে ছিল। এতে পুরোপুরি শান্ত হন নিপা বেগম। একটু লজ্জিত ভঙ্গিতেই বলেন, বসেন না বাবারা, আসলে মেয়েটা কখনো বাড়ির বাইরে রাত কাটায়নি তো চিন্তা হচ্ছিল। শান্ত ভীষণ বিনয়ের সাথে বলল, হাইপার হবেন না ম্যাম, চিন্তার কোনো কারণ নেই। মিস রোজা সুরক্ষিত আছেন, আমি ফিরেই কথা বলিয়ে দেব। শান্ত ইশারা করতেই হাত ভর্তি বক্স নিয়ে ঢুকেছে বডিগার্ডস। ড্রয়িং রুমে সাজিয়ে রেখে একই ভাবে বেরিয়ে গেল। অ্যালেন তখনও শান্তর পাশে। মিষ্টি কথা সে বলতে পারে না, তাই এই সময়গুলোতে মুখ বন্ধই রাখাই শ্রেয়। শান্ত আরও নরমভাবে দুটো আলাপের কথাবার্তা বলে তবেই বেরিয়ে এলো। হাস্যজল মুখটা মুহূর্তেই থমথমে হলো। নির্বিকারভাবে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। অ্যালেন ড্রাইভিংয়ে বসেছে, পেছনে বাকি বডিগার্ডস। গাড়িটা একটানে চলল মির্জাবাড়ির উদ্দেশ্যে। জানলার পর্দা ভেদ করে প্রবেশ করেছে সকালের নরম সূর্যের কিরণ। শোনা যাচ্ছে পাখিদের ডাক, বাতাসের শব্দ। পিনপতন নীরবতা ভেঙে রোজা গোঙালো মৃদু স্বরে নড়িচড়ে উঠল। মরিয়ম বেগম তখন বসেছিলেন ছোট সোফাটায়, চোখ জোড়া বুজে আছে। শব্দ চোখে মেলে তাকালেন, দ্রুত উঠে দাঁড়ালেন, বিছানার পাশে এসে বসলেন রোজার মাথার কাছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন মাথাটা। ডাকলেন ধীর গলায়। রোজা আধো আধো চোখ মেলে তাকালো, অস্পষ্টভাবে দেখলো মরিয়ম বেগমকে। নিজের অবস্থান বুঝতে সময় প্রয়োজন পড়ল না। আতঙ্কে ধরফড়িয়ে শোয়া থেকে উঠতে চাইলে বাদ সাধলেন মরিয়ম বেগম, ঠেলে শুয়ে দিলেন দ্রুত। চিন্তিত হয়ে পড়লেন। ওঠো না, শুয়ে থাকো। রোজা কথা শোনে না, উঠে বসে। নিজের শরীরে কাপড় চোপড় লক্ষ্য করে আরো ঘাবড়ে গেল। নীল হয়ে চোখ মুখ। রোজার আশঙ্কা বুঝে মরিয়ম বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন, শরীর মুছি, আমি পরিবর্তন করে দিয়েছি, এখন ফ্রেশ লাগছে না? রোজা স্বস্তির শ্বাস ফেলল, তবে ভালো দুটো কথা প্রত্যুত্তরে বলতে পারল না। তার ভেতরে তাণ্ডব চলছে যে, ভয়ে এতটুকুন হয়ে আছে তার সত্তা। চোখে ভাসছে ঘটে যাওয়া সব দৃশ্য। আনমনায় হাত চলে গেল গলায়, রক্ত আর নেই, কিন্তু এখনো মনে হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী একটা পুরুষালী রুক্ষ হাত থাবা দিয়ে ধরেছে গলাটা, যেন এক্ষুনি টিপে দম বন্ধ করে মেরে ফেলবে তাকে। রোজার গলার দিকে তাকালেন মরিয়ম বেগম। 5টা আঙুলের ছাপ স্পষ্ট পড়ে আছে। কাপড় চোপড় বদলানোর সময় রোজার পেঁচেও দেখেছিলেন। বুদ্ধিমতী ভদ্রমহিলা এই সম্পর্কে একটা প্রশ্ন করলেন না, দেখালেন না কোনো রকম আগ্রহ, বরং উঠে গিয়ে এক গ্লাস পানি এনে ধরলেন মেয়েটার সামনে। রোজা বাড়িয়ে ধরা গ্লাসটা নিল, একটানে পুরো গ্লাসের পানি শেষ করলো। কোনো রকম দুটো শব্দ আওড়ালো। থ্যাংক ইউ মিসেস মরিয়ম। মৃদু হেসে ফাঁকা গ্লাসটা নেন মরিয়ম বেগম, অন্য হাতে ছুঁয়ে দেন রোজার মাথা, বুলিয়ে দেন ধীরে গতিতে। শান্ত করতে চান যেমন। বুঝতে পারেন রোজার অবস্থা, এতে কিছুটা শান্ত হয় মির্জা। বড় করে শ্বাস টেনে নিচ্ছে ভেতরে। ও সময় পুনরায় চোখ গেল নিজের পরনের কাপড় চোপড়ের দিকে। মূর্তি শিউরে ওঠে কিছু একটা ভেবে। গা ছমছম করে কেমন, নিজের শরীরে দৃষ্টি বুলিয়ে টেনে ধরে ধরে দেখে পরনের সাদা শর্ট প্যান্ট। ফ্যাকাশে মুখে ফিসফিস করে, কার কাপড় চোপড়? জবাবে মরিয়ম বেগম নীরব রইলেন। তার নীরবতাকেই যেন জবাবটা আছে। রোজা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। সাদা শার্ট এসে ছুঁয়েছে তার উড়ো, প্যান্টের লেন্থ জমিনও ছুঁয়েছে, কয়েক পা ভাঁজ পড়েছে নিচে। কোমরের প্যান্টটা বেল দিয়ে বাঁধা, নাহলে নির্ঘাত খুলে পড়ে যেত এতক্ষণে। রোজা দ্রুত এদিক সেদিক চেয়ে প্রশ্ন করল, আমার কাপড় কোথায়? নোংরা বলে ওয়াশে দিয়েছি। এখন কি রোজা বলবে ওই নোংরা রক্তাক্ত কাপড় চোপড় এনে দিতে? আমি ওগুলোই পরবো? তা তো সম্ভব না। আর নাইবা সম্ভব গায়ের এই কাপড় চোপড় আর এক মুহূর্ত পরে থাকা। তার পুরো শরীর কেমন শিশির করছে। রোজা অনুনয় করল, আপনার কিছু নেই? আমাকে আপনার থেকে কিছু একটা দিন প্লিজ। মরিয়ম বেগম অসহায় হয়ে বললেন, আমার কিছু নেই এখানে, এই জন্যই তো স্যারে।
মরিয়ম বেগম থেমে গেলেন, বাক্য সমাপ্ত করলেন না। রোজার গা কাটা দিল। কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে চাওয়া লোকের কাপড় চোপড় পরে আছে সে, ভাবতেই মাথা ফনফন করছে, আরও ফনফন করছে এই ভেবে যে সে এখনো এই বাড়িতে আছে, আদিল মির্জার অধীনে। রোজা এখান থেকে যদি একবার বেরোতে পারে, মরে গেলেও আর কখনো আসবে না। খুব শিক্ষা পেয়েছে। যদি আগে জিহাদের কথা শুনতো আর কাজটা ছেড়ে দিত, তাহলে আজ তার এমন দুর্গতি হতোই না। মরিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে প্রশ্ন করে বসলেন, কি করেছো স্যার, কেন রেগেছেন? মরিয়ম বেগম জানেন কোনো কারণ ব্যতীত ঝামেলা করা লোক আদিল মির্জা না। কতগুলো বছর ধরেই তো এই বাড়িতে কাজ করে যাচ্ছেন তিনি। অল্প হলেও জানেন, বোঝেন। যেহেতু ঝামেলা হচ্ছে, তার মানে রোজাই কোনো না একটা ভুল করেছে। নাহলে হঠাৎ এমন কেন করবেন? কি কারণ? বোঝাই যাচ্ছে রোজার গলা টিপে ধরা হয়েছিল। কোমরের ব্যাপারটা ভাবতে গেলেও না ভদ্রমহিলা ওটা বেশ এড়িয়ে গেলেন নিজ ভাবনাতেই। অন্যদিকে রোজা হতবিহ্বল নিজের ওপরও চর মেরেছিল সে আদিল মির্জাকে। ভাবতে ভাবতে থাপ্পাস করে বসে পড়ল বিছানায়, দুহাতে মুখ ঢেকে ফেলল। মূল সমস্যাটা হচ্ছে রোজার অনুশোচনা যে হচ্ছেই না, উল্টো তার ভেতরের শয়তান বলছে আরও দুটো একসাথে দিতি। যেহেতু তোকে মারবেই, আরও 4-5টা চর দিয়েই না হয় মূর্তি, একটা কম হয়ে গেল না? রোজা কি শুধু শুধু মেরেছে? অসভ্য অভদ্রের মতন ওভাবে তার কোমর হাতা ছিল কেন? সাহায্যের নামে একরকম হ্যারাসমেন্টই ছিল ওটা। তাই মাথায় কাজ করার আগে তার হাত কাজ করেছে, তখন চর মেরে অনুশোচনা হলো। এখন আর হচ্ছে না, এখন আরও কয়েকটা মারতে ইচ্ছে করছে। অসভ্য পেয়ারা এক সন্ত্রাস কোথাকার। রোজার কান্না পাচ্ছে, চোখে ভাসছে পিস্তল হাতে থাকা আদিল মির্জা, কানে ভাসছে গুলির শব্দ। মনে হচ্ছে এই গুলি করে তাকে মেরে ফেলবে। তার মতো নগণ্য এক রোজাকে মেরে বালি চাপা দেয়া তো চুটকির ব্যাপার। ইস, এত তুচ্ছ রোজা, এত অসহায়। আজ গরিব বলে মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। মরিয়ম বেগম নরম হয়ে বললেন, কিছু এনে দিই, খেয়ে নাও। রোজা মাথা নাড়ল। যার মাথায় পিস্তল সেই মানুষ কিভাবে খাবে? গলা দিয়ে নামবে খাবার? নামবে না। রোজা উঠে দাঁড়ালো, এসে ধরল মরিয়ম বেগমের হাত, আলতো পায়ে ফিসফিস করে বড় আশা নিয়ে জিজ্ঞেস করলো, আমি কি চাইলে বেরিয়ে যেতে পারবো? মরিয়ম বেগম বেচারি আশা নষ্ট করতে চাইলেন না, বললেন, খেতে পারো? কেউ আছে বাইরে? হাসেন মরিয়ম বেগম বললেন, নেই, দরজায় গার্ড শুধু। ব্যাস। রোজা তক্ষুনি বেরোলো রুম ছেড়ে। এই গেস্ট রুমে সিঁড়ি পাশে বেরিয়ে দেখা গেল ফাঁকা লিভিং রুম। রোজা হুড়াহুড়ি করে ছুটল দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল স্বপন, ক্লান্ত সহ আরও কয়েকজন। রোজাকে দেখে সবগুলো সোজা হলো, দৃষ্টি নামালো। ভুলবশত দৃষ্টি তোলার সাহস করে না। রোজার সেদিকে নজর নেই। দু হাতে প্যান্ট তুলে এসে বেরিয়ে যেতে চায়, তখনই স্বপন নির্বিকার মুখে বলে, আপনার বেরোনোর পারমিশন নেই ম্যাডাম। রোজা প্রথমে চমকালো বেরোনোর পারমিশন নেই শুনে, এর চেয়েও বেশি চমকালো সম্বোধন শুনে ম্যাডাম। কে ম্যাডাম? মিস রোজা থেকে সোজা ম্যাডাম। রোজা হতভম্ব হয়ে ছেড়ে দিল তুলে ধরা প্যান্ট, অমনি জমিন ছুল সাদা প্যান্টের লেন্থ। সেই দৃশ্যে স্বপন সহ ক্লান্ত মুখ লোকালো। রোজা ম্যাডাম ফ্যাডাম ডাকের আপাতত ধারে থাকলো না, নিজের আতঙ্ক লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমার বাসায় যেতে হবে, সরুন। ক্লান্ত আরও বিনয়ের স্বরে সাথে বলল, পারমিশন নেই ম্যাডাম, আপনার কি প্রয়োজন বলুন। রোজার মেজাজ খারাপ হলো অমনি। ম্যাডামের গুষ্টি কিলাই, ম্যাডামকে? হ্যাঁ, কল মি রোজা। আর বেরোতে পারবো না কেন? আমার ইচ্ছে মানে আমি বেরোবো, সরুন। স্বপন আর ক্লান্ত শুনেও শুনল না, সৈনিকের মতো দাঁড়িয়ে থাকলো। রোজা আরও সতর্ক, আরও তর্ক করবে বা জোরপূর্বক বেরোনোর চেষ্টা করবে। ওই সময় প্রবেশ করলো শান্ত অ্যালেনের গাড়ি। গাড়িটা শব্দ করে এসে থামলো বাড়ির সামনে। শান্ত আর অ্যালেন একটু হলো রোজার পরিচিত, তাই দ্রুত ডাকলো, রোজা। এই যে শুনুন। হ্যাঁ, আপনি আপনি এদিকে আসুন। শান্ত এগিয়ে আসতেই বলল, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না কেন? আমি বাসায় ফিরবো, লোকেদের সরে যেতে বলুন। শান্ত আবার স্বপন ক্লান্তর চেয়েও বিপরীত, নির্বিকার মুখে নয় বরঞ্চ মিষ্টি করে হাসতে হাসতে নরম গলায় বলল, ম্যাডাম, আপনার বসের পারমিশন লাগবে। আপনি এখানে সময় অপচয় না করে তার সাথে কোনো কথা বলছেন না? রোজা চোখ গরম করে তাকালো, নিজেকে সামলে পরে মুহূর্তে অনুনয়ের সুরে বলল, হঠাৎ মা কল দিয়ে জানালেন খুব অসুস্থ তিনি, আমার এমার্জেন্সি বেরোতে হবে। আমি পরে স্যারের সাথে কথা বলে নিব। শান্ত আরো মিষ্টি করে বলল, কিন্তু ম্যাডাম, আপনার ফোন তো
আপনার কাছে কাছে নেই, আপনার ফ্যামিলির কাছে। আর তারা চমৎকার আছে, মাত্রই দেখে এলাম তাদের। রোজা রেগে থরথর করে কাঁপলো, আঙুল তুলে চিৎকার করলো একরকম। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? প্রশ্নটির পর কেমন এক থমথমে নীরবতা বয়ে গেল। সেই নীরবতা ভাঙলো বেশ দূর থেকে আসা এক ভারী কি কঞ্চে। আদিল সেই 3 তলার করিডোরের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নির্বিকার গলায় শান্তকে প্রশ্ন করলো। হোয়াট ইজ শি সেইং? শান্ত মিষ্টি হাসি মুছে গেছে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়েছে। বসের সুরে সুর মিলে থমথমে মুখে জবাবে জানালো। বস, মিস রোজা বলেছেন হোয়াট ইজ দিস বিহেভিয়ার। রোজার চোয়াল কাপে রাগে টকবক করে রক্ত। নিজের এমন দুর্ভাগ্যের উপর নালত, তাকে এত অপমান, এতটা অসম্মান করা মানুষটাকে সে কিছু বলতেও পারছে না, কিছু করতে পারছে না। এই যন্ত্রণা তার কান্না পাচ্ছে। সে কেন এত সামান্য? রোজা তাতে ধত পিষে আওড়ায়। আই ওয়ান্ট টু শুট ইউ, আদিল মির্জা। শান্তর কথার কোনো প্রত্যুত্তর করে না আদিল, তবে সরেও না, দাঁড়িয়ে থাকে ওখানেই থেকেই নিনিমেষ দেখে রোজাকে। তার ব্যবহার করা কাপড় চোপড়ই তো রোজার গায়ে বিদ্যমান। সাদা শার্টটা সম্ভবত গত পরশু আদিল পরেছিল। তার কাপড় চোপড় মানেই অমন হ্যাংলা পাতলা, রোজার শরীরের জন্য সুবিশাল। কেমন পুরো ওর অস্তিত্ব হারিয়ে গেছে প্যান্ট শার্টের নিচে। শার্টের 2টা হাতা ঝুলছে, হাত হারিয়ে গেছে হাতার ভেতর। শুধু বড় লাল নখেররা একটু চিকচিক করছে। আদিলের পুরো শরীরে যেন আগুন লেগে গেছে। দম বন্ধ হয়ে আসার মতন অনুভূতি গ্রাস করে নেয় তাকে। কেমন অন্ধকার চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মির্জা, শুধু পারছে না চোখ তুলে আগুন ছুটতে। আদিল কিছুক্ষণ উপভোগ করে ঘুরে ভেতরে যাওয়ার ভং ধরতে রোজা তড়িঘড়ি ভেতরে এলো, ডাকলো কাঁপা কাঁপা গলায়, স্যার স্যার স্যার। আদিল ফিরল না, তবে দাঁড়ালো। রোজা উপরে তাকে ভ্যাবাচাকে খেলো, একটা উদম চওড়া পিঠ তার দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললাম, স্যার আমি বাসায় ফিরতে যাচ্ছি, আমাকে যেতে দিন। আদিল জবাব দিলই না, সরে এলো। রোজা নিচ থেকে কয়েকবার ডাকলো, সিঁড়ি ধরে উপরে উঠতে চাইতেই দেখলো স্বতঃস্ফূর্ত এক পুতুল ছুটতে আসছে ঝড়ের গতিতে। পারছে না হাওয়ায় উড়ে রোজার কোলে ঝাঁপাতে। স্নো হোয়াইট। রোজা আবার সত্যি সত্যি কান্না পেল। এই পুতুলের জন্যই তো তার এত মুসিবত কপালে। কেন এই পুতুলকে ওই বদমাইশ লোকের মেয়ে হতে হলো? কেন? রীতি ছুটে এসে জড়িয়ে ধরে রোজার পাতলা কোমর, আবার পর মুহূর্তেই কেমন ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ভীষণভাবে রেগে যাওয়ার ভান ধরে। বাচ্চা বাচ্চা মুখের 2 গাল ফুলিয়ে 2 হাত কোমরে রেখে বড় বড় চোখে যে প্রশ্ন করে, তুমি দেরি করেছো কেন? আজ তোমার আরো দ্রুত আসার কথা না? বলো, তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছো কেমন? কি ভেবেছো মিষ্টি করে তাকিয়ে থাকলে আমি গলে যাব? প্রশ্ন করব না? তাহলে তুমি ভুল স্নো হোয়াইট। আমি ভীষণ রেগেছি। রোজা জবাব দেয় না, নীরবে কিছুক্ষণ দেখে। মিষ্টি মুখটা যখন সে ওর ন্যানি হয়ে আসে। এইটুকুনি একটা বাচ্চা ছিল মেয়েটা, ওর বয়স কতই বা ছিল তখন। এই একটুখানি একটা পুতুল ধরতে গেলে সে ওই বাচ্চাটা পেলেছে এতগুলো বছর, এতটা আদরে রেখেছে তা শুধু সেই জানে। হৃদয়ের কতটা জুড়ে ওর অস্তিত্ব তা শুধু খোদাই জানেন। রোজার ভেতরটা হাহাকার করে ওঠে। সে হঠাৎ রীতিকে বুকের মধ্যে টেনে নিয়ে কোলে তুলে নেয়, হেঁটে গিয়ে বসে লিভিং রুমের নরম সোফাটার এক কোণে। ওকে বুকে জড়িয়ে রোজা চুপ রয়। একটু পরপর শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় আপন মনে। রীতি বোধহয় বুঝতে পারে তার স্নো হোয়াইটের মন ভালো নেই। অমনি কেমন বিড়াল ছানার মতো চুপটি মেরে বুকে পড়ে রইল। 2 হাত বাড়িয়ে রোজার গলাও জড়িয়ে ধরল, মাথাটা কাত রেখে চোখ বুজে থাকলো অনেকটা সময়। আর একটি টু শব্দ অবধি করলো না। পিনপত নীরবতা চারপাশটা জুড়ে। সিঁড়িগোড়ায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, হাতে গরম দুধের গ্লাস। তিনি অদূর থেকে নরম দৃষ্টিতে দেখছেন, ছোটে মৃদু হাসির উপস্থিতি, মৃদু শব্দতে। আর চোখে তাকালেন দরজার দিকে। শান্ত, অ্যালেন, স্বপন সহ ক্লান্ত দাঁড়িয়ে আছে ওখানটায়। ওরা আড়ে আড়ে দেখছে। দেখবে না? সুন্দর দৃশ্য যে, মন ভালো করার মতন, বুকে প্রশান্তির ঝড় বইয়ে দেওয়ার মতন। মরিয়ম বেগম দৃষ্টি ফিরিয়ে নেবেন এমন সময় দেখলেন শান্ত হঠাৎ করে পকেট হাতে দ্রুত নিজের স্মার্টফোনটা বের করছে। চটপট
একটা ছবি তুলে রোজা রিধির এই মিষ্টি মুহূর্তটুকুর। এরপর ফোনে কী সব যেন করছে, মিটমিটে হাসছে কেমন। ব্যাস ওতেই আরও পাকাপোক্ত হয় ভদ্রমহিলার ভাবনারা। তিনি মির্জা বাড়ির কাজের লোক তো আজ অনেকগুলো বছর, অল্প স্বল্প হলেও অন্যদের তুলনায় ভালো জানেন যতটুকু জানেন। আদিল মির্জার কাছে লোক শান্ত আর অ্যালেন, ওরা আদিল মির্জার ছায়া, আদিল মির্জার অস্তিত্ব। ওই ছায়ারা যখন এতটা আগ্রহ, সচেতন, কৌতূহলী আরও কারো প্রতি, তখন তো ঘাপলা তো একটা আছে। সচেতন হলেন মরিয়ম বেগম নিজেও, আরও নিবিড়ভাবে দেখলেন রোজাকে। রোজা তখন রীতির দুগাল ধরে মুখটা নিজের মুখের সামনাসামনি এনে কপালে চুমু বসিয়েছে। তখনকার পাকা পাকা কথার উত্তরেই বলে, খুব বড় হয়ে গেছো। আম 7। ও বড়, তবে কেমন বড় আর কতটুকু? এত বড় আর 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 রোজা চাপা স্বরে হেসেছে। রীতির নাক টেনে ইশারা করে মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম দুধের গ্লাস সহ এগিয়ে এলেন। রোজা গ্লাসটা নিয়ে ধীরে সুস্থে মিষ্টি মিষ্টি কথা বলে হৃদিকে খাওয়াতে ব্যস্ত হয়। মেয়েটা দুধ খেতেই চায় না কেন? আশ্চর্য! তাদের রাজু তো ছোটবেলা থেকেই দুধ খেতে উতলা হয়ে থাকতো। এখনো প্রতিদিন নিপা বেগম রোজ 1 গ্লাস করে দেন। ছেলেটা আরও উতলা থাকে, নিজেই সেধে আসে মাঝে মধ্যে মিসকেলে। এই বাচ্চাটা এমন দুধ বিদ্বেষী হলো কেন? দুধ ভালো লাগবে না কেন? মজার তো, সুগার দেয়া সামান্য। কেন ভালো লাগে না সোনা? ভালো লাগে না। মরিয়ম বেগম আর চোখে তাকালেন দুয়ারের দিকে। দুটো দুয়ারের বডিগার্ড ব্যতীত সব বাগানে চলে গেছে। এতে তিনি আশ্বস্ত হলেন। কণ্ঠ নামিয়ে হঠাৎ করেই বলে বসলেন, স্যার দুধ পছন্দ করেন না, শুনেছি বাচ্চা থাকতেও তিনি এমন ছিলেন। রোজা মুহূর্তে চুপসেই গেল, তাকালো রীতির মুখের দিকে। চোখের মনির রং ধূসর, ভাসা ভাসা চোখ, চোখা নাক, পাতলা ঠোঁট, পরিষ্কারভাবে বোঝাই যায় এই আদিল মির্জার ফটোকপি। শুধু চেহারায় না, পছন্দ অপছন্দ এই মেয়ে বাবার পদচারণ অনুসরণ করছে। নো হোয়াইট। রোজার ভাবনার ফানুস হয়ে উড়ে যায়, চমকে তাকায় কোলের মধ্যে মিশে থাকা মিষ্টি মুখটার দিকে আওড়ায়। সোনা। রিদি আরেকবার ভালোভাবে দেখলো রোজার পরনের শার্ট প্যান্ট, এরপর রোজার সুন্দর মুখ। কিঞ্চিত কৌতূহল আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলো, দিস মাই ড্যাডস শার্ট, আই রং? রোজা লজ্জায় দিশেহারা হলো, বাচ্চার চোখে চোখ মেলাতে পারল না। ইস, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। কোনো রকমে তাতে দত পিষে জবাবে বলে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আপাতত পরেছি। রিদি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে জানালো, ইট স্টিল স্মেলস লাইক দ্যাট। রোজা চমকে ওঠে, শিউরে ওঠে, তার পুরো শরীর মিয়ে আসে, খামছে ধরে পেটের দিকের শার্ট। পেরেশানিতে এত সব খেয়ালও করেনি ও, ভাবিনি কাপড় চোপড় নিয়ে আর তেমন। এখন রিদির কথায় কেমন নাকে এসে ভাসছে ক্লোনের ঘ্রাণ, পুরুষারি ক্লোনের ছাঁচালো সুবাস এখনও কেমন আছে। শার্ট কি ধোয়া হয়নি? রোজা চমকে তাকালো মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম তখন অসহায় চোখে চেয়ে আছেন রীতির দিকে। অবুঝ হৃদি ফুলের মতো হাসছে। রোজার ইচ্ছে করছিল তখনই এই কাপড় চোপড় শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলতে। কেন এই লোকের কাপড়ই হতে হলো, তাও আবার ওই লোকের নিজের ব্যবহার করা শার্ট প্যান্ট দিয়েছে। ছি, এত বলক মানুষ নাকি উনি? নতুন কিছু মানুষের তো উঠানো থাকে, ব্যবহার করা দিয়েছে, তার উপর আবার সন্দেহ আছে ধোয়া কিনা। কোনো আক্কেল কি আছে? রোজার গা রীতিমতো কাটা দিয়ে উঠছে। শান্তর কথা শুনে ধ্রুব সমানে কাশছে, মাথার ভেতরটা মুহূর্তের জন্য পুরো ফাঁকা হয়ে আছে। বেচারা কাশতে কাশতে প্রায় পড়েই গেল বাগানের জমিনের ঝাঁটা সবুজ ঘাসের বুকে। ও থুবড়ে পড়তেই থোর আর তিতান ছুটে এসে মুখ চাটতেই চাইল। বেচারা দ্রুত 2 হাতে মুখ সরিয়ে ওদেরকে হাত দিয়ে সরিয়ে দেয়। ওদের চোখ রাঙে কোনো রকমে হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে চিচিয়ে ফেলল, হোয়াট? চোর চোর, আর ইউ কিডিং মি? শান্ত নির্বিকার চোখে চেয়ে আছে, যেন দৃষ্টি দিয়েই বোঝালো। ডু ইউ থিঙ্ক অ্যাম আই? ধ্রুব ঝুঁকিল, ধরফর করছে ওর বুকের ভেতরটা। বড় বড় চোখে তাকালো অ্যালেনের দিকেও, যেন অ্যালেন থেকে শুনতে চাচ্ছে এইসব মজার কথা। কিন্তু অ্যালেনও আরও নির্বিকার।
কোনো কৌতুকের স্পর্শ নেই। ধ্রুব নিজেকে শান্ত করে মাথাটা এগিয়ে নিয়ে কঞ্চ নামিয়ে ভয় ভয় ফের জিজ্ঞেস করল, আসলে ওই পুচকে মিস রোজা বস, আমাদের রোজা চর মেরেছে আদিল মির্জাকে। বলতে বলতে বেচার অবিশ্বাসের শেষ সীমানায় পুনরায় পৌঁছালো। অ্যালেন এজাজরায় দীর্ঘশ্বাস ফেল, ডান হাতে বুক জ্বলে অস্থির ভঙ্গিতে বলল, জানিস না কি ভয় যে পেয়েছিলাম। এত ভয় আমি বসের বেল্টকেও পাই না। ধ্রুবর পাশে স্বপন ক্লান্ত ওরা বারবার চোখের পলক ফেলছে। আশ্চর্যের সপ্তমে পৌঁছে মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্বপনের ভাবনা অন্যদিকে মন নেয়। এজাজরা প্রশ্ন করে, কে কেন এই ধরনের কাজ করলো? মানে বস কি করেছে? শুধু শুধু তো আর মারেনি, তাই না? এত পাগল তো ওনাকে লাগে না, বেশ ভদ্র। শান্ত আর অ্যালেন চোখ চাওয়াচাই করলো। প্রতি উত্তরে দুজনেই নিশ্চুপ হয়ে পড়ে রইল। কোন মুখে বলবে ওসব? ওদের দুজনকে এমন চুপ দেখে আগ্রহ জন্মালো বাকিদের মধ্যে। আরও জোরালো ভাবে জিজ্ঞেস করে গেল। এ পর্যায়ে বাধ্য হয়েই জানালো অ্যালেন। এতে আরও কিংকর্তব্য বিমূঢ় সবগুলো। ধ্রুব ফিসফিস করে প্রশ্ন করল, বস কি রেগে আছে? শান্ত হেলান দিয়ে দাঁড়ালো গাছের সাথে। একটা সিগারেট ধরাতে ধরাতেই বলল, রেগে শুধু বোম হয়ে আছেন, পারছেন না পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিতে। আমি ভয়ে কাছে ঘেঁষছি না। রোজাকে পেয়ে পুরো বাড়ি জুড়ে হৃদি প্রফুল্লতার চিহ্ন ভেসে বেড়াচ্ছে। উন্মাদনার শীর্ষেও কোনো কিছুতেই না নেই। সেদিন একটু ঠান্ডা লেগেছিল বাচ্চাটার। টানা সপ্তাহ খানিক ঔষধ নির্দেশ আছে, ওষুধ খেতে চাইতোই না ও। অন্যদিকে অনেকবার করে বলে বলে খাওয়াতেই হতো, অথচ আজ রোজা শুধুমাত্র মিষ্টি করে একবার বোঝাতেই হয়েছে। অমনি খেয়ে নিয়েছে। আজ বড্ড মিষ্টি। ওর রুম ভর্তি জন্মদিনের উপহার। গতকাল যারা এসেছিল বার্থডে পার্টিতে সবাই দেশের মান্যগণ্য লোকজন, তাদের উপহারও তেমনই। রীতির উচ্ছ্বাসের সাথে রোজাকে সাথে নিয়ে উপহার আনবক্স করতে বসেছে। ও তো আর বাচ্চা হাতে পারছে না। মরিয়ম বেগম আর রোজাকে খুলে খুলে দেখাতে হচ্ছে। সর্বপ্রথম ও খুঁজে খুঁজে রোজার উপহারগুলোই খুলছে। প্রথম বক্সটা খুলে মুগ্ধ হচ্ছে, আহ্লাদে গলে যাচ্ছে। ধরে পড়ে আবারও দেখাচ্ছে কেমন। রোজার কি যে ভালো লাগছিল, ভাষা ব্যক্ত করা যাবেই না। সে মুগ্ধ চোখে পাখির মতো কিচিরমিচির করা মিষ্টি কঞ্চ মুখ নির্নিমেষ দেখল। রোজার উপহারগুলো খোলার পরই মেয়েটার আসল রূপ বেরোলো। আর কোনো উপহার তেমন আগ্রহ নেই ওর। কেমন নির্বিকার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে হাত নাড়িয়ে বলছে, সরিয়ে ফেলো মরিয়ম নানি, এগুলো সরিয়ে ফেলো। সোনা, তোমার কি উপহার পছন্দ হচ্ছে? রিধি চোখ জোড়া পিটপিটিয়ে চাইলো, কেমন চোচ ভেঙে বলল, কিন্তু এসব তো আমার, সবই আছে। রোজা জোরপূর্বক হাসে, নিজমনে আওড়ায়। কি নেই তোমার বড় লোকের বেটি? হৃদয় অবশ্য বুঝলো তার নির্বিকার হাবভাব তার স্নো হোয়াইটের পছন্দ হচ্ছে না। অমনি নিজের মধ্যে কেমন চেনি টুনে নিজের মধ্যে উচ্ছ্বাস জড়ো করল। এরপরের উপহারগুলো আগ্রহ নিয়ে খোলার চেষ্টা করছে, নিজের উচ্ছ্বাস বোঝাতে শব্দ করছে। এতে আরো অসহায় হলো রোজা। তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। মরিয়ম বেগমও হেসে সমানে মাথা ধুলাচ্ছেন। রোজা চট করে ওর গালে ঠোঁট ছুঁয়ে হেসে পিটপিট করে বলে, দুষ্টু একটা, অভিনয় করা শিখে গেছো? রীতি দুগাল পরে হাসল, চোখে তারা ভাসিয়ে পড়ল। I can do anything for you. I love your smile, Snow White. রোজার ভেতরটা ফের উথাল পাথাল আনন্দের জোয়ারে ভেসে যায়। অন্যরকম সুখে চোখ ভিজে উঠছে। দু হাতে রীতিকে জড়িয়ে আওড়ায়। I love your everything, my princess. চোখ বুঝলো রোজা, নিজের ভেতরের অশান্তি কমে এলো। মনে হলো সে পারবে এই সমস্যা থেকে বেরোতে। তাকে শুধু ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে, একটু মাথা নোয়াতে হবে, কিছুটা বাধ্য হতে হবে। তাহলেই সে ঝামেলা ছাড়া বেরোতে পারবে। হয়তোবা একটু কানেকশনও থাকবে বাচ্চাটাকে মাঝে মধ্যে দেখার। রোজা যে কখনো পারবে না ওকে পুরোপুরি ভুলতে। রোজা ফিসফিস করে আওড়া নিজ মনে, I also can't do anything for you, my child. I can bear anything. রীতি মাথা তুলে তাকায়, জিজ্ঞেস করে, কি বললে? আমি হৃদিকে ভালোবাসি।
তাই কতটা? বলো বলো বলো। রোজা ডিভানে ছেড়ে উঠে দাঁড়ালো হৃদিকে কোলে নিয়ে। ওর কোমর ধরে ঘোরাতে মেয়েটা কেমন কিলকিল করে হেসে উঠল। ঘর ভরে এলো যেন ওই হাসির ধ্বনিতে। ওকে ঘোরাতে ঘোরাতে মিহি স্বরে গেয়ে উঠল রোজা। আমি তোমাকে ভালোবাসি, ওগো তোমাকে ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে। সন্ধ্যা হবে বলে সূর্যের আলোটা রক্ত লাল প্রায়। রোজা ছোট করে শ্বাস ফেল, তাকালো ব্যস্ত রিধির দিকে। ও খেলছে একটা চলন্ত বারবি দিয়ে, বেশ ব্যস্ত। ওর পাশে শাপলা বেগম আছেন, নজর রাখছেন। রোজা বেরিয়ে এলো রুম ছেড়ে। করিডোর ফাঁকা, নিচের ফ্লোরেও দুয়ারে শুধু অচেনা দুজন গার্ড। শান্ত অ্যালেন সহ আদিল মির্জার কাছের কোনো বডিগার্ড নেই। রোজা ওদের কাউকে না দেখে মরিয়ম বেগমকে খোঁজ করলেন। বিকেলের দিকে ভদ্রমহিলাকে পাঠিয়েছেন বেরোনোর পারমিশন চাইতে। সে যে আবার অপমানিত হতে চায় না, যদি বেরোতে নিলে আবার বাধা দেয়। অসম্মানের বিষয় না, এই জন্যই তো আগে ভাগে পাঠিয়েছিলেন মরিয়ম বেগমকে। উনি কিছু তো এসে জানালো না। রোজা আপাতত মরিয়ম বেগমকে খুঁজছে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ফের মনে পড়ে গতকাল রাতের ঘটনা। মুহূর্তের মুখটা কালো হয়ে এলো, মেঘ জমলো হৃদয়ের আঙিনায়। দীর্ঘশ্বাস ফেলে নেমে আসলো নিচে। মরিয়ম বেগমকে পাওয়া গেল রান্নাঘরে। রান্নাঘরে আরও দুজন আছেন, এই বাড়ির কাজের লোকেদের কম বেশ সবাইকে চেনা রোজার। সপ্তাহে দিনে গুনে ওদের কাজের দিন থাকে। রোজা ডাকলো মরিয়ম বেগমকে। মরিয়ম বেগম দ্রুত কদমে এলেন এগিয়ে, অসহায় হয়ে বললেন, আমি গিয়েছিলাম, আমাকে কিছু বলেনি। রোজার রাগের মাত্রা বাড়ার পাশাপাশি অসহায় লাগছে। আর সারাটা দিন সে উদাস হয়ে কাটিয়েছে, বহু কষ্টে কাটিয়েছে, একটু আশায় যে প্রতিদিনের মতো হয়তোবা তাকে রাতে জিতে দেওয়া হবে। তার হাতে ফোনও নেই, পরিবারের কারোর সাথে কথা হয়নি, তাই ওরা বাসায় পৌঁছালো কিনা তাও ভালোভাবেই জানে না। রিধি না থাকলে মনে হয় রোজা পাগলি হয়ে যেত। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি থাকতে, না হয় আদিল মির্জা থাকতো। তখন তো শুধু চর মেরেছিল, এবারে সোজা একটা বুলেট বুকের ভেতর ছুটতো। যত সব গুন্ডা একটা। রোজা পিড়পিড় করে নিজেই এগুলো দুয়ারের দিকে, নিজের ভাগ্য পরীক্ষা করছিল আর কি। অথচ দুয়ারে পাও ফেলতে পারেনি। অমনি বাইরে থেকে লম্বা চড়া পালোয়ানের মতন দেখতে লোকটা গুরুগম্ভীর ভঙ্গিতে বললাম, ম্যাডাম, আপনার বেরোনোর পারমিশন নেই। রোজা আর এদের সাথে মুখ লাগলো না। তার ভীষণ রাগ লাগছে, ইচ্ছে করছে কিছু একটা করতে। বরাবরই ভীষণ মেজাজি মানুষ সে, অল্পতেই রাগ লাগে, মেজাজ খারাপ হয়। তার উপর নিজের উপর কেউ জোর ফলাবে এটা জীবনেও মানতেই মানেনি। নিজের বাবা মাই তো কত বাধ্য ছিল ওর, সেখানে এখন তার সাথে কি হচ্ছে। রোজা বাইরেটা দেখতে চাইল, আশেপাশে কোথাও আদিল মির্জার হাতের কাছের একটা বডিগার্ডে দেখা গেল না। সব কোথায় গেল? রোজা ফিরে এলো মরিয়ম বেগমের কাছে, প্রশ্ন করলাম, স্যার স্যার কি বাড়িতে নেই? মরিয়ম বেগম উপরের দিকে তাকালেন, মাথা দুলিয়ে বললেন, আছে ওপারে। তার মানে বডিগার্ডগুলো সব উপরে। রোজা সিদ্ধান্ত নিল সে উপরে যাবে। যদি সামনে পেয়ে যায় ওদের মধ্যে কাউকে, ওদের দিয়েই না হয় কথাবার্তা বলবে। রোজা সিঁড়ি হলো, প্যান্টের লেন্থের সাথে পাটা বারবার লেগে যাবে না। ওই সন্ত্রাসের পা তো ইয়া বড়, কোথায় ওই পা আর কোথায় রোজার। তার উপর প্যান্টের কাপড় পিচ্ছিল, মুড়িয়ে রাখাও যায় না, খুলে সেই ঝুলে ফ্লোরে মিশে যায়। হারায় ওর পা জোড়া, হাঁটতে ঝামেলা হয়। সে পরে আছে এই বাড়ির কারো একজোড়া স্লিপারগুলো ফোমের, বেশ আরামদায়ক, শব্দ হয় না কোনো। রোজা নিঃশব্দে দোতলা এসে 3 তলার সিঁড়ি ধরল। এবছরটা গেল সম্ভবত 5 বছর হবে সে এই বাড়িতে কাজ করছে। এই 5 বছরের মধ্যে একবারও রোজা 3 তলায় আসেনি। ছাদ তো দূরের বিষয়, সে তো ভালোভাবে দোতলাটাই দেখেনি। হৃদের রুম পর্যন্তই তার আগ্রহ। তবে আজ সিঁড়ি বাইতে তার মনে কিঞ্চিত আগ্রহের জন্ম হয়। আশপাশটা দেখতে উঠে আসতে সঙ্গে দেখা হয় স্বপন আর ক্লান্তকে। ওরা ছাদে ওঠার সিঁড়িগুলোর সামনে গার্ড দেবার মতো দাঁড়িয়ে আছে। রোজা শান্ত হলো, যাক এদের তো পাওয়া গেল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, এই যে শুনুন, আমাকে বলবেন কেন আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না? সন্ধ্যা হয়ে আসছে, আমার বাড়ি ফিরতে হবে। স্যারের সাথে কথা বলে বাইরের গার্ডদের আমাকে বেরোতে দিতে বলুন।
ম্যাডাম, আপনার বয়সের সাথে কথা বলতে হবে। রোজা ক্ষণে ক্ষণে শ্বাস পেল। তার আসলেই ওই লোকের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। তার এখনো সবটা চোখে ভাসছে, গলা টিপে ধরা, বুলেট ছোড়া সব। রোজা অনিচ্ছুকর সত্ত্বেও বাধ্য হয়ে প্রশ্ন করে। কোথায় স্যার?